আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। করোনাকালীন সময়ে আমরা এতদিন ক্লাসের থেকে দূরে ছিলাম। এখন থেকে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হবে। করোনার পূর্বকালীন সময়ে, কলেজ চলাকালীন সময়ে আমরা যে ক্লাসগুলো করেছিলাম, আমার যতটুকু স্মরণ আছে যে বাংলা প্রথম পত্র আমাদের সিলেবাস সম্পূর্ণ হয়েছিল। তাই আজকে থেকে আমরা বাংলা দ্বিতীয় পত্র আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্র মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের। এসএসসিতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের দুটো অংশ পেয়েছি, একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে নির্মিতি অংশ। ব্যাকরণে আমাদের যে অংশটা ছিল সেখানে আমরা সম্পূর্ণটাই অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক অ্যান্সার করতে হয়েছে আমাদেরকে। কিন্তু কলেজে আমাদের যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী এখানে বাংলা দ্বিতীয় পত্রের কোনো নৈর্ব্যক্তিক অংশ নেই। এটা পুরোটাই হচ্ছে আমাদের সৃজনশীল অংশ বা রচনামূলক অংশ। এই রচনামূলক অংশের মধ্যে আমাদের এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে নির্মিতি অংশ। ব্যাকরণ অংশটা আমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়ার কোনো অবকাশ নেই, নৈর্ব্যক্তিকের কোনো অবকাশ নেই। ব্যাকরণে আমাদের 30 নম্বর বরাদ্দ। এই 30 নম্বর পুরোটাই হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে আমাদেরকে কী করতে হবে, এগুলো ভালো করে পড়তে হবে। প্রয়োজনে আমাদেরকে সংজ্ঞাগুলো মুখস্থ রাখতে হবে। আমরা এতদিন যে ব্যাকরণ যেভাবে পড়ে আসছি সেই নিয়মে যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য প্রশ্ন উত্তর করা একটু সমস্যা হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে প্রথমেই কিছু বলছি যে প্রতিটা ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং যে প্রশ্নগুলো আমি দেব সেগুলো চর্চা করবে এবং সাথে সাথে এগুলো নোট করবে। যেহেতু তোমাদের রচনামূলক অংশ, সেহেতু প্রতিটা প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেব সেগুলো তোমরা নোট করে নেবে খাতায়। আলাদা একটা খাতা করবে, সেই খাতার মধ্যে তোমরা এগুলো নোট করে নেবে। নোট করে তারপরে এগুলো পড়বে। আর যেখানে যেখানে তোমাদের সমস্যা হবে সেই সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি তোমাদের প্রশ্নের অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার আসো মানবন্টনের মধ্যে আছে ব্যাকরণে 30 নম্বর, নির্মিত অংশে 70 নম্বর। ব্যাকরণের মধ্যে আমাদের যা যা থাকবে তা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, বাক্যতত্ত্ব, শব্দের বা বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই হচ্ছে আমাদের ব্যাকরণের অংশে পাঠ্যসূচি। নির্মিতি অংশে যে 70 নম্বর, সেখানে আমরা পাচ্ছি পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন, ভাষণ ও প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি অর্থাৎ যেটাকে আমরা ইমেল বলি, খুদে বার্তা বা SMS, পত্র লিখন অথবা আবেদনপত্র, সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ, ভাব সম্প্রসারণ,
সংলাপ অর্থাৎ ডায়লগ ও ক্ষুদে গল্প রচনা, আর থাকবে প্রবন্ধ রচনা। এখানে একটু লক্ষ্য করো, আমাদের যে নির্মিতি অংশ আছে, এই নির্মিতি অংশগুলোর মধ্যে প্রত্যেকটার সাথেই অথবা আছে, প্রতিটা অধ্যায়ের সাথে অথবা আছে। কাজেই আমাদের প্রত্যেকটা ইয়ে থেকে একটা অ্যান্সার করতে হবে। যেমন দেখো, পারিভাষিক শব্দ থেকে 10টি শব্দ অথবা অনুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে 1টি অনুবাদ। মোট 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 10টি শব্দ থাকবে পারিভাষিক শব্দ অথবা একটি ইংরেজি অনুচ্ছেদ থাকবে। এই দুটো থেকে যে কোনো একটা তোমাকে উত্তর করতে হবে। দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন থেকে 1টি এবং ভাষণ ও প্রতিবেদন থেকে 1টি করে মোট 2টি প্রশ্ন থাকবে। তাহলে এখানে আমরা অপশন পাচ্ছি কয়টা? একটা হচ্ছে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণন, ভাষণ ও প্রতিবেদন। এখানে 4টা অপশন, 4টা অপশনের থেকে তোমাদের প্রশ্নে থাকবে যে কোনো 2টা অপশন, কিন্তু তোমাদের উত্তর করতে হবে যে কোনো একটি। এরপর আসো, বৈদ্যুতিন চিঠি একটা, খুদে বার্তা একটি, পত্র লিখন অথবা আবেদনপত্র। এখানেও তোমাদের 4টা অপশন রয়েছে, কিন্তু এই 4টা অপশনের থেকে তোমাদের প্রশ্ন থাকবে মাত্র 2টি, আর উত্তর করতে হবে মাত্র 1টি। সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ থেকে 1টি এবং ভাব সম্প্রসারণ থেকে 1টি, অর্থাৎ 2টার থেকে যে কোনো 1টি উত্তর দিতে হবে। সংলাপ, ডায়লগ ও ক্ষুদে গল্প রচনা থেকে 2টি থেকে 1টি করে মোট 2টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে 1টি। এই পর্যন্ত আমি যেগুলো আলোচনা করলাম প্রত্যেকটার মধ্যে নম্বর হচ্ছে আমাদের 10 নম্বর করে। এরপরে আমাদের রয়েছে প্রবন্ধ, নিবন্ধ রচনা, 5টি বিকল্প থাকবে। 1টি রচনা লিখতে হবে, নম্বর হবে 20। এই হচ্ছে আমাদের নির্মিতি অংশ। আর ব্যাকরণের যে 30 নম্বর, সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য 5 নম্বর করে। মোট 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 6 30। এই হচ্ছে আমাদের সর্বমোট নম্বর 100। আমরা ব্যাকরণ অংশে আসি। ব্যাকরণ অংশে প্রথমে আমাদের যেটি পড়তে হবে সেটা হচ্ছে আমাদের বাংলা উচ্চারণের নিয়ম। তোমরা বলবে যে আমরা তো সবসময় কথা বলছি, কথা বলা মানে শব্দ উচ্চারণ করা, বাক্য উচ্চারণ করা, তো এখানে আবার উচ্চারণের নিয়ম শিখতে হবে কেন? অবশ্যই আমাদেরকে উচ্চারণের নিয়মগুলো জানতে হবে। উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে আমাদের ভাষা তার কী করে সৌন্দর্য হারিয়ে ফেলে। ভাষার সৌন্দর্য রক্ষা করার জন্য, শুদ্ধভাবে কথা বলার জন্য আমাদেরকে কী করতে হবে? অবশ্যই এর উচ্চারণের বিশুদ্ধতা রক্ষা করতে হবে। যথাযথ নিয়মে যদি আমরা উচ্চারণ না করি তাহলে আমাদের কথায় যদি আমরা আঞ্চলিকতা থাকে তাহলে সেটা কথাটা শ্রুতিমধুর হয় না, শুনতে একটু খারাপ লাগে। আর যার বাচনভঙ্গি সুন্দর তার কথা শুনতে আমাদের কাছে ভালো লাগে। তাই আঞ্চলিকতা দূর করে সুন্দর, সাবলীল, স্পষ্ট উচ্চারণ
করার জন্য, কথা বলার জন্য, আমাদেরকে মনের ভাব প্রকাশ করার জন্য কি করতে হবে? উচ্চারণ প্রক্রিয়া বা উচ্চারণের যে নিয়ম আছে সে সম্পর্কে আমাদের জানতে হবে। উচ্চারণ বলতে কি বুঝি আমরা? উচ্চারণ হচ্ছে একটি বাচনিক প্রক্রিয়া। অঞ্চল, সময়, ব্যক্তি, ভৌগোলিক সীমার বিভিন্নতার কারণে শব্দের উচ্চারণ ভিন্ন হতে পারে। আমরা দেখেছি যে যেটাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা, আমরা সবাই বাংলায় কথা বলি, কিন্তু সব অঞ্চলের মানুষ আমরা একইভাবে কথা বলি না। বিভিন্ন অঞ্চলের মানুষ আমরা বিভিন্নভাবে কথা বলে থাকি, যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে থাকি। এই আঞ্চলিকতার কারণে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের কথা বুঝতে নাও পারে। যেমন চট্টগ্রাম, নোয়াখালী, এসব অঞ্চল, সিলেট, এসব অঞ্চলের মানুষের মুখের ভাষা আমরা সবাই বুঝতে পারি না। সময়ের বিবর্তনে বাংলা উচ্চারণে বেশ কিছু পরিবর্তন ঘটেছে এবং বিভিন্ন কারণে উচ্চারণের বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। চলিত বাংলার কথ্য বাচনভঙ্গির বৈচিত্র্যের একটি সমন্বিত উচ্চারণ মানকে প্রমিত বাংলা উচ্চারণ বলে ধরা হয়। এই যে আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে থাকি, অর্থাৎ বিভিন্ন উচ্চারণে কথা বলে থাকি, সেজন্য একটা প্রমিত বাংলা ভাষার সৃষ্টি করা হয়েছে, যাতে সব অঞ্চলের মানুষ এটা সহজেই বুঝতে পারে, যাকে বলা হয় প্রমিত বাংলা উচ্চারণ। উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মান, মূল উদ্দেশ্য যেমন ব্যর্থ হয়, তেমনি ভাষা হারায় তার সৌন্দর্য ও স্বকীয়তা। মানুষের ব্যক্তিত্বের জন্য ফুটে ওঠে অশুদ্ধ উচ্চারণে কথা বলার মাধ্যমে। একজন খুব সুন্দর পরিপাটি মানুষ, দেখতেও যেমন সুন্দর, তার পোশাক আশাক সব কিছুই সুন্দর, কিন্তু সে যখন কথা বলছে তখন তার আশেপাশের মানুষ কিছুটা বিরক্তি বোধ করছে, কারণ তার ভাষার মধ্যে আঞ্চলিকতার টান এবং তার ভাষার যে বাচনভঙ্গি যে অস্পষ্টতা, সেজন্য এটা আমাদের মধ্যে একটা বিরক্তি সৃষ্টি করে। শব্দের অর্থভ্রান্তি ও বিকৃতির হাত থেকে রক্ষা করে বিশুদ্ধ উচ্চারণ। উচ্চারণ বিশুদ্ধ না হলে, শুদ্ধ না হলে আমাদের লেখার ক্ষেত্রেও কি হয়, অনেক সময় ভুলভ্রান্তি সহজেই হয়ে যেতে পারে। সেজন্য কি করতে হবে, আমাদেরকে উচ্চারণ রীতি জানতে হবে। এখন আসো উচ্চারণ রীতি কাকে বলে এবং বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা কী। শব্দের যথাযথ উচ্চারণের নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। উচ্চারণ শুদ্ধ না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। বিশুদ্ধ কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করে চলিত আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হতে প্রমিত উচ্চারণ যেমন প্রয়োজন, তেমনি বাকযন্ত্রের সাহায্যে স্বর নির্ধারণ, অনুশীলন এবং আঞ্চলিকতা পরিহারে বিশুদ্ধ বাংলা উচ্চারণ রীতি প্রয়োজন। ভৌগোলিক সীমার তারতম্যের কারণে উচ্চারণ ভিন্নতা ঘটা স্বাভাবিক, তাই বিভিন্ন অঞ্চলের মানুষের বোধগম্যতার জন্য প্রমিত বাংলা বা বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে বাংলা ভাষার চর্চা হওয়া উচিত। তবেই বাংলা ভাষা উচ্চারণের মর্যাদা অক্ষুণ্ণ রাখা সম্ভব। তাহলে তোমরা বুঝতে পারলে যে উচ্চারণ বলতে কি বোঝায়, উচ্চারণ রীতি কী, এবং কেন আমরা এই বিশুদ্ধ উচ্চারণ রীতি সম্পর্কে জানব। এই অধ্যায়ে আমরা দেখব যে উচ্চারণের যে নিয়ম। এখানে তোমরা একটা প্রশ্ন লিখতে পারো, সেটা হচ্ছে বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো।
উচ্চারণের যে নিয়ম, সেই উচ্চারণের নিয়মগুলো আমরা এখন এ সম্পর্কে জানব। প্রথমেই দেখো, আদ্য অ এর পরে রিকার থাকলে সে ও রূপে উচ্চারিত হয়। আদ্য মানে প্রথমে, কোনো শব্দের প্রথমে অ থাকলে এবং সেই অ এর পরে যদি রিকার থাকে তাহলে সেই অটা অ এর মতো না হয় ও এর মতো উচ্চারিত হয়। যেমন যকৃৎ, মসৃণ, বক্তৃতা ইত্যাদি। ত ও ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে অন্ত অ অর্থাৎ শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয়। ত বা ইত যদি হয়, অর্থাৎ শব্দের শেষে যদি ত বা ইত থাকে এবং সেটা যদি বিশেষণ হয় তাহলে শেষের অটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন ধৃত, মৃত, জ্ঞাত, চলিত। জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে আকার সংযুক্ত হলে সেই আ এর রূপে উচ্চারিত হয়। যেমন ধ্যান, ন্যায়, প্যাচ, ব্যাকরণ। তারপরে দেখো, একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে, ধাতু, এখানে ধাতু মানে কি? ধাতু হচ্ছে ক্রিয়াবাচক যে শব্দগুলো আছে সেই ক্রিয়াবাচক শব্দগুলোর মূল অংশকে বলা হয় ধাতু। এই একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই এর উচ্চারণ এ হয়ে থাকে। যেমন খেলা, যেমন এখানে খেলা ধাতু কি? খেল। এই খেল ধাতুর সাথে কি হয়েছে? আ প্রত্যয় যুক্ত হয়েছে, হয়েছে খেলা। এটার উচ্চারণ হবে খেলা। যেমন বেলা, খেপা, ঠেলা। বিদেশি শব্দের ক্ষেত্রে দন্ত স এর উচ্চারণ সাধারণত দন্তমূলীয় হয়ে থাকে। যেমন সফর, নসিব, আসমান, ইসলাম ইত্যাদি। তাহলে আমরা আজকে অধ্বনি উচ্চারণের নিয়মগুলো দেখলাম। উচ্চারণ বলতে কি বুঝি সেটা জানলাম। উচ্চারণ রীতি কাকে বলে, কেন আমরা বিশুদ্ধ উচ্চারণ শেখা প্রয়োজন। আর আমরা বাংলা উচ্চারণের প্রাথমিকভাবে বাংলা উচ্চারণের 5টি নিয়ম সম্পর্কে আমরা জানতে পারলাম। আজকে এই পর্যন্ত। এইটুকু অংশের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে অথবা যোগাযোগ করবে।